আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা এবং কানাডার বিপক্ষে ম্যাচ রয়েছে আগামীকালকে সকালে। আরও একবার বলছি, ভোর ৬টা থেকে ম্যাচটা শুরু হবে। গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ঈদের ব্রেকটা শেষে আরও একবার ফুটবল ফ্ল্যাগে অনেক বিজি অনেক কন্টেন্ট আপনারা পাবেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা জানেন, ফাইনালি টি স্পোর্টস দেশীয় টিভি চ্যানেল এই প্ল্যাটফর্মটা নিশ্চিত করেছে যে তারা কোপা আমেরিকার ম্যাচগুলো সম্প্রচার করবে। এর আগে এপ্রিলের শেষের দিকে একবার ঘোষণা করার পরেও শেষ পর্যন্ত পোস্টটা তারা ডিলিট করে দেয়। তবে গতকালকে বা গত ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই জিনিসটা নিশ্চিত হয়েছে এবং এটা একেবারে বড় একটা রিলিফ সকলের জন্য। আমার কাছে মনে হয় টিভি চ্যানেল কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে কিভাবে খেলা দেখবেন সেটা এতক্ষণে সকলের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি ক্লিয়ার না হয় তাহলে টি স্পোর্টসের দিকে চোখ রাখুন। সর্বশেষ ম্যাচ প্রিভিউ ভিডিওর কমেন্ট বক্সটা একবার দেখে আসুন। এবার দায়িত্বটা আপনার নিজ দায়িত্বে খেলাটা দেখতে হবে এবং একটু চেষ্টা করলে সেই জিনিসটা পারবেন। এটা খুব একটা বেশি কঠিন কোনো ব্যাপার নয়। আচ্ছা, আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচে যদি আমরা প্রেডিক্টেড লাইন আপে চলে যাই, সর্বশেষ একটা পরিবর্তনের কথা টিওয়াইসি স্পোর্টস বলছে এবং এটাকে আমি খুবই পজিটিভলি নিচ্ছি। সেটা হচ্ছে নিকোলাস ওটামেন্ডি নয়, হয়তোবা ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে লিজান্দ্রো মার্টিনেজি ডিফেন্সিভ একটা ডুও তৈরি করবেন এবং এটার পেছনে প্রত্যক্ষভাবে স্বীকার না করলেও সত্যিকার অর্থে ফাস্ট সেন্টার ব্যাক দরকার, অনেক স্পিডি সেন্টার ব্যাক দরকার। এমন টাইপের একটা মেন্টালিটি থাকতে পারে, কারণ কানাডাতে অনেক ফাস্ট ফুটবলার আছেন। বেশ কয়েকজন ফুটবলার আছেন আলফ্রান্সো ডেভিস সহ, যারা কিনা পেসের মাধ্যমে প্রতিপক্ষকে বিট করার চিন্তাভাবনা করতে পারেন। স্কালোনি যদি শেষ পর্যন্ত লিজান্দ্রো মার্টিনেজকে ফার্স্ট চয়েস 11-এ রাখেন, এটা আমার কাছে একটা বোল্ড এবং ইকুয়ালি ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। আরও একটা বড় রকমের সিদ্ধান্ত আনহেল ডিমারিয়াকে কেন্দ্র করে নিতে দেখতে চাই। গতবারের কোপা আমেরিকাতে আনহেল ডিমারিয়া খুব একটা বেশি ফিট ছিলেন না, ফাইনালের আগে খুব একটা গেম টাইম তিনি কিন্তু পাননি। তবে এই ডিমারিয়া ফুললি ফিট বলে মনে হচ্ছে এবং ডিমারিয়া ফুললি ফিট থাকলে লিওনেল মেসির পাশে আনহেল ডিমারিয়া যদি থাকেন, সেই দলটার অ্যাটাকিং পাওয়ার অনেকটুকু বেড়ে যায়। আমি একেবারে ক্লিয়ারলি বলতে চাই, লিওনেল মেসির পাশে ফাইনাল থার্ডে যদি আনহেল ডিমারিয়া স্টার্টিং লাইনআপে থাকেন, বাকি একটা পজিশনে লিওনেল স্কালোনি কাকে নামাবেন সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। স্কালোনি কিন্তু অনেক ম্যাচে একই সঙ্গে মেসি ডিমারিয়াকে একেবারে শুরু থেকে রাখতে চান না, কিছুটা হলো ডিফেন্সিভ ব্যালেন্স আনার চেষ্টা করেন, বিশেষ করে যে মুহূর্তে ডিমারিয়া খুব একটা বেশি ফিট থাকেন না। তবে এবারে সিনারিওটা একেবারে ভিন্ন। মেসি ডিমারিয়া তাদের সঙ্গে হুলিয়ান আলভারেস কিংবা লাউতারো মার্টিনেজ যে কোনো একজন নাম্বার 9 আমার কাছে মনে হয় ফাইনাল থার্ড এতেই কমপ্লিট। যদি মেসি ডিমারিয়া একই সঙ্গে খেলেন তাহলে নিকো গনজালেসের শুরুর একাদশে প্রশ্নই আসে না। তাহলে আলেহান্দ্রো গার্নাচোকেও যদি শুরুর একাদশে না রাখা হয় কিংবা ভ্যালেন্টিন কার্বোনির মতো প্লেয়ারকে যদি একেবারে শেষের দিকে রাখা হয়, এই ব্যাপারগুলো আর ম্যাটার করে না। দিন শেষে এটা মেসি ডিমারিয়া নির্ভর আর্জেন্টিনা এবং সেই পথেই এবারের কোপা আমেরিকা একেবারে শুরু থেকে এগোনো উচিত। অন্য যে কোনো বারের তুলনায় এবার আমি পার্টিকুলারলি আনহেল ডিমারিয়ার সার্ভিসের উপর আরো বেশি করে নির্ভর করব, কারণ আমার কাছে মনে হয় এর আগে কোপা আমেরিকা বিশ্বকাপ কোনো টুর্নামেন্টে আনহেল ডিমারিয়া টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এতটা ফুল ফিটনেস নিয়ে শুরু করতে পারেননি। এবার আর্জেন্টিনার জন্য এটা হিউজ একটা প্লাস পয়েন্ট হতে পারে যদি লিওনেল স্কালোনি সেটা নিতে পারেন। এরপর কানাডার স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলি। মূলত 4-4-2 সিস্টেমে খেলা একটা দল। এখন কানাডা বা এই টাইপের দল যখন একেবারে ফিফা র্যাঙ্কিং এর 1-2 স্থানে থাকা বড় দলগুলোর বিপক্ষে খেলে, তখন তাদের আসলে অনুমিত ট্যাকটিক্স কি হবে, তাদের প্লেইং স্টাইল কি হবে, সেই জিনিসগুলো আগে থেকে গেস করা যায় না, কারণ তারা তাদের নিজেদের দিনে ভিন্ন স্টাইলের ফুটবল খেলতেই পারে। ওই অ্যাডাপ্টেবিলিটি তুলনামূলক খর্বশক্তির দলগুলোর থাকে। একটা উদাহরণ দিই, সৌদি আরব বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল, সেখানে তারা অনেক হাইলাইন ডিফেন্স রেখেছিল, অনেক রিস্ক নিয়ে খেলেছিল এবং বারবার করে অফসাইড ট্র্যাপে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে আটকাতে চাচ্ছিল। একটু এদিক থেকে সেদিক হলে সৌদি আরবের এই অ্যাপ্রোচের কারণেই শুরুর দিকে তারা 2-3টা গোল খেতে পারতো। একাধিক গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। তবে সৌদি আরবের ওই ট্যাকটিক্সটা অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। এমন টাইপের অ্যাগ্রেসিভ ট্যাকটিক্স কানাডা দেখাতে পারে, সেটাকে কাউন্টার করার জন্য লিওনেল স্কালোনির একরকমের ট্যাকটিক্স থাকা উচিত। আবার কানাডার মতো একটা দল হুট করে অ্যাগ্রেসিভ ফুটবল না খেলে একেবারে লো বক ডিফেন্সিভ ফুটবলে খেলতে পারে, সেটাকে কাউন্টার করার জন্য স্কালোনির এই দলটার যথেষ্ট শক্তি থাকা উচিত। অর্থাৎ ম্যাচের গতি প্রকৃতি প্রথম 10-15 মিনিট পরে আস্তে আস্তে বোঝা যাবে যে প্রতিপক্ষ কি টোনে খেলছে, কি টেম্পো বা ট্যাকটিক্সকে খেলছে এবং সেটার সঙ্গে আর্জেন্টিনা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবে। বিশ্বসেরা দলের সেটা অ্যাডজাস্ট করার যথেষ্ট অ্যাবিলিটি আছে। এটা একটা ক্রুশাল ফ্যাক্টর হবে বলে আমার কাছে মনে হয়। বাকিটা টিম আর্জেন্টিনা একটা গ্র্যান্ড স্টার্ট পাক, সেই জিনিসটাই আশা করব। নিশ্চয়ই আপনারাও সেই জিনিসটার আশাই আছেন। ধন্যবাদ সবাইকে।